ইসরায়েলে ভারতীয়দের ঢল, কাজের খোঁজে মরিয়া হয়ে ছুটছে দেশটিতে। সৌদিতে এক সপ্তাহে ২২,০০০-এরও বেশি প্রবাসী গ্রেফতার, চলছে ব্যাপক ধরপাকড়। ট্রাম্পের শান্তি প্রস্তাব ঘিরে বিতর্ক, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে উভয়কেই ভূমি ছাড়ার প্রস্তাব। সৌদি প্রবাসীরা মহা বিপদে, চলছে ব্যাপক ধরপাকড়। এক সপ্তাহেই গ্রেপ্তার করা হয়েছে ২২,০০০-এরও বেশি প্রবাসীকে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সেসব প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আরব ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২,০৭২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩,৮৩৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪,৬২৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,৬১৫ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে সব প্রবাসীদের গ্রেপ্তার করেছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১,৬৪০ জন গ্রেপ্তার হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৬৪%, ইয়েমেনি ৩৫% এবং অন্যান্য দেশের ১% নাগরিক রয়েছেন। একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৪৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয় সৌদিতে বসবাসরত ৩৭ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে, সৌদি আরবে এই ধরপাকড় গভীর অনিশ্চয়তা তৈরি করেছে প্রবাসীদের মাঝে। এর ফলে প্রবাসীরা মানসিক শঙ্কায় ভুগতে পারেন, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে। কাজ হারানোর ঝুঁকিতে থাকা প্রবাসীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেকে শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। এই অভিযান সৌদি আরবের শ্রমবাজারের উপরও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। জীবিকার সন্ধানে দিন দিন ইসরায়েলমুখী হচ্ছেন ভারতীয় কর্মীরা। মধ্যপ্রাচ্যের এই দেশটি যেন ভারতীয়দের কাছে পরিণত হয়েছে স্বর্গরাজ্যে। ইসরায়েলের শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখনো পর্যন্ত ২০,০০০-এরও ভারতীয় কর্মী গেছে দেশটিতে। সম্প্রতি ভারত সরকারের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনটিতে বলা হয়, গেল সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এক আইন প্রণেতার প্রশ্নের জবাবে জানান, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অন্তত ২০,০০০ ভারতীয় ইসরায়েলে গেছেন কাজ করার জন্য, যার মধ্যে ৬,৭৩০ জন নির্মাণ শ্রমিক এবং ৪৪ জন পরিচর্যাকারী ভারত ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় গেছেন। এছাড়া বেসরকারি চ্যানেলের মাধ্যমেও ৬,৪০০ জন ভারতীয় ইসরায়েলে গেছেন নির্মাণ শ্রমিক হিসেবে। এদিকে ফিলিস্তিনে হামলা ও আগ্রাসন অব্যাহত রাখার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের অর্থনীতি। বিভিন্ন খাতে দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। নির্মাণ শিল্পে শ্রমিকদের অভাবে একদিকে যেমন থেমে গেছে কাজ, অন্যদিকে বেড়েছে উৎপাদন খরচও। এ সংকট মোকাবেলায় ইসরায়েলের নির্মাণ শ্রমিক সংগঠন ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েল সরকারকে ভারতীয় শ্রমিক নিয়োগের সুপারিশ করেছিল। আর নিজেদের দেশে চাকরির বাজারে কম বেতন ও বেকারত্বের মতো সমস্যার কারণে ইসরায়েলে যেতে অনেকটা হুমড়ি খেয়ে পড়েছিল ভারতীয় কর্মীরা। ভারতের বিভিন্ন রাজ্যের রিক্রুটমেন্ট কেন্দ্রে হাজারো শ্রমিক দীর্ঘ সারিতে দাঁড়িয়ে চাকরির সুযোগের জন্য অপেক্ষা করছেন এখনো। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, এ দৃশ্য ভারতের দ্রুত উন্নয়নের কথিত চকচকে চিত্রের উল্টো পিঠ। এই পরিস্থিতি ভারতের অর্থনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক নৈতিকতার সঙ্গে দ্বন্দ্বের প্রতিচ্ছবি। ইসরায়েলের প্রতি ভারতের সমর্থন এবং শ্রমিক স্থানান্তর ঘিরে সামাজিক ও রাজনৈতিক বিতর্ক বাড়ছে, যা অদূর ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে ভারত। ইসরায়েলে পরিচর্যা, হীরা ব্যবসা এবং তথ্য প্রযুক্তি খাতেও কাজ করছে অনেক ভারতীয় কর্মী। 2022 সালে ইসরায়েলের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ছিল ভারত থেকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে উভয় পক্ষকে নিজেদের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠকে তিনি এই বিষয়ে পুতিনের মনোভাব যাচাই করবেন। 11 আগস্ট সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে তার বৈঠকটি মূলত একটি মনোভাব যাচাইকরণ বৈঠক হবে। তার দাবি, মাত্র 2 মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারবেন কোনো ধরনের চুক্তি বা সমঝোতা আদৌ সম্ভব কিনা। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার প্রধান লক্ষ্য হল দ্রুত যুদ্ধবিরতি ঘটানো এবং এই রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানা। ট্রাম্পের পরিকল্পনায় ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়েও একটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। এটি হতে পারে একটি ত্রিমুখী বৈঠক, যেখানে ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কি উপস্থিত থাকবেন। তবে ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন যে রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এই আশঙ্কা ভিত্তিহীন নয়, কারণ রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 বা প্রায় 20% ভূখণ্ড দখল করে রেখেছে। সেই তুলনায় রাশিয়ার কোনো ভূখণ্ড ইউক্রেনের দখলে নেই বললেই চলে। ট্রাম্পের মতে ভূখণ্ড বিনিময়ের এই প্রক্রিয়াটি ইউক্রেনের জন্য উপকারী হবে। তার দাবি, রাশিয়া কিছু গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল করলেও আলোচনার মাধ্যমে তার কিছু অংশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এই মন্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অবস্থান নিয়ে ট্রাম্প কিছুটা চিন্তিত। জেলেনস্কি শুরু থেকেই রাশিয়ার দখলকৃত সব ভূমি পুনরুদ্ধারের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাত। রাশিয়া এই যুদ্ধকে তাদের নিরাপত্তার জন্য ইউক্রেনের পশ্চিমা ঘেঁষা নীতির বিরুদ্ধে একটি পদক্ষেপ হিসেবে ন্যায্যতা দিচ্ছে। কিন্তু কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা এই আক্রমণকে সাম্রাজ্যবাদী উদ্দেশ্যপ্রণোদিত ভূমি দখল হিসেবে দেখছে। এই দৃষ্টিভঙ্গির ভিন্নতা শান্তি আলোচনাকে জটিল করে তুলছে। কুকুরের কামড়ের ঊর্ধ্বগতি এবং জলাতঙ্কের প্রাদুর্ভাব বাড়ায় দিল্লি থেকে কুকুর সরানোর কঠোর নির্দেশনা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কোর্টের আদেশে রাজধানী দিল্লি ও এর উপকণ্ঠ থেকে হাজার হাজার বেওয়ারিশ কুকুরকে 8 সপ্তাহের মধ্যে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে শিশু ও প্রবীণদের ওপর বেওয়ারিশ কুকুরদের হামলার ঘটনা নিয়মিত সংবাদ শিরোনাম হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ভারতে লক্ষাধিক বেওয়ারিশ কুকুর রয়েছে। 2022 সালের লাইভ স্টক সেন্সাস অনুযায়ী দিল্লিতেই প্রায় 60,000 বেওয়ারিশ কুকুর ছিল। তবে বর্তমান সংখ্যাটি আরও অনেক বেশি বলে ধারণা করা হয়। শহরের পার্ক ও আবাসিক এলাকায় বড় বড় কুকুরের দল অবাধে বিচরণ করে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বব্যাপী জলাতঙ্কজনিত মৃত্যুর 1/3 বেশি ঘটে ভারতে। জীবাণুমুক্তকরণ কর্মসূচির অভাব এবং কুকুর নিধনে আইনি বাধার কারণে এই সমস্যা আরও প্রকট হয়েছে। গত 11 আগস্ট সোমবার আদালত নগর কর্তৃপক্ষকে 8 সপ্তাহের মধ্যে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র স্থাপন এবং প্রতিদিন আটককৃত কুকুরের সঠিক হিসাব রাখার নির্দেশ দিয়েছেন। আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, একটিও বেওয়ারিশ কুকুর যেন পুনরায় রাস্তায় ছাড়া না হয়, অন্যথায় এই পুরো উদ্যোগটি ব্যর্থ হবে। প্রায় 3 কোটি জনসংখ্যার দিল্লি ও এর উপশহরগুলোতে এই নির্দেশ কার্যকর হবে। সুপ্রিম কোর্ট আরও হুঁশিয়ারি দিয়েছেন, কুকুর অপসারণে কোনো প্রাণী অধিকার কর্মী বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে কুকুরের কামড়ের অভিযোগ জানানোর জন্য একটি 24 ঘণ্টার হেল্পলাইন চালু এবং জলাতঙ্ক প্রতিরোধক টিকা কোথায় পাওয়া যাবে সেই তথ্য জনসাধারণের কাছে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী 2024 সালে ভারতে 37 লাখেরও বেশি মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন এবং 54 জন সন্দেহভাজন জলাতঙ্কে মারা গেছেন। এই পরিসংখ্যান জননিরাপত্তার বিষয়টি আরও জোরালো করেছে এবং সুপ্রিম কোর্টের এই আদেশকে অত্যন্ত সময় উপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা। স্টিল পরিশোধনের জন্য কোক তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 2 জন মারা গেছেন এবং প্রায় 10 জন আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোক উৎপাদনের কেন্দ্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরের কাছে অবস্থিত। ক্লেয়ারটন কোক ওয়ার্কস নামে এই কারখানাটি ইউএস স্টিল কোম্পানির মালিকানাধীন এবং জাপানের নিপ্পন স্টিলের অধীনে পরিচালিত। 11 অগস্ট সোমবার সকাল 10:51 ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, বেশিরভাগের অবস্থা স্থিতিশীল। তবে বিস্ফোরণের সময় কিছু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন, আরেকজনকে এখনও খোঁজা হচ্ছে। বিস্ফোরণটি ঘটে কারখানার রিভার্সিং রুম অংশে, যেখানে কয়লা গরম করে কোক তৈরি করা হয়। ঘটনার পর আশেপাশের আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রথমে 1 মাইলের মধ্যে থাকা বাসিন্দাদেরকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় বাতাসে ক্ষতিকর রাসায়নিকের মাত্রা বেশি নয়। তখন এই নির্দেশ তুলে নেওয়া হয়। এই কারখানা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোক উৎপাদন কেন্দ্র। প্রতি বছর প্রায় 4.3 মিলিয়ন টন কোক এখানে তৈরি হয়। একটি বড় ট্রাকে যদি 20 টন মাল বহন করে, তাহলে এই কোক বহনে প্রায় 2,15,000 ট্রাক লাগবে। কোক আসলে এক ধরনের জ্বালানি পদার্থ। এটি তৈরি করা হয় কয়লাকে 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় অক্সিজেন ছাড়া পরিবেশে গরম করে। গরম করার ফলে কয়লার ভেতরের পানি, গ্যাস, টার ইত্যাদি বের হয়ে যায় আর থেকে যায় শক্ত কালো ছিদ্রযুক্ত কার্বনের টুকরো, আর এই টুকরোকেই বলে কোক। কোক ব্লাস্ট ফার্নেসে তাপ উৎপাদন করে এবং লোহাকে বিশুদ্ধ করতে সাহায্য করে। ক্লেয়ারটন কোক ওয়ার্কস কারখানাটি 1916 সালে তৈরি হয়। তখন খরচ হয়েছিল প্রায় $18 মিলিয়ন, যা আজকের হিসেবে কয়েক শত কোটি টাকা। 100 বছরের বেশি সময় ধরে এটি স্টিল তৈরির জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহ করেছে। তবে এর আগে 2009 এবং 10 সালেও এখানে বিস্ফোরণ হয়েছিল। সম্প্রতি নিপ্পন স্টিল এই কোম্পানিটি কিনে নিয়েছে প্রায় $14.9 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,06,000 কোটি টাকা। পেনসিলভেনিয়ার গভর্নর জোশ স্যাপিরো জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে প্রশাসনের নির্দেশ মেনে চলতে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও তদন্ত চলছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ফেলে দেয়া ময়লা থেকেই তৈরি হবে ইট। গবেষকদের এই প্রচেষ্টা পুরোপুরি সফল হলে আবাসিক ভবন সহ যে কোনো স্থাপনা তৈরিতেই কমে আসবে নির্মাণ খরচ। চাইলেই পরিবেশ বান্ধব উপায়ে তোলা যাবে বহুতল ভবন বা বাসযোগ্য বাড়ি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক যুগান্তকারী গবেষণায় মগ্ন কেনিয়ার একদল গবেষক। প্লাস্টিকের আবর্জনাকে পুনরায় ব্যবহার করে তারা এমন এক ধরনের খুঁটি ও ইট তৈরি করছেন, যা সাধারণ নির্মাণ সামগ্রীর চেয়েও অনেক বেশি টেকসই ও মজবুত। প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি এসব খুঁটি বা ব্লক একদিকে যেমন আবর্জনাকে সম্পদে রূপান্তরিত করে, তেমনি কমায় পরিবেশ দূষণও। আমি এখন প্লাস্টিককে আর বর্জ্য হিসেবে দেখি না, বরং এটিকে একটি মূল্যবান সম্পদ মনে করি। ময়লা থেকে খুঁটি তৈরির এই পদ্ধতি দেখতে বেশ সহজ হলেও এর পেছনে আছে বিজ্ঞানসম্মত নিখুঁত প্রযুক্তি। শ্রমিকেরা প্রথমে বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন, এরপর সেগুলো পরিষ্কার করে টুকরো টুকরো করে নির্দিষ্ট আকারে কেটে নেন। এরপর বালু মিশিয়ে একটি বিশেষ চুল্লিতে উত্তপ্ত আগুনে গলানো হয় সেগুলো। পরবর্তীতে প্লাস্টিক ও বালুর মিশ্রণটি ঠান্ডা হলে তা থেকে তৈরি হয় শক্ত এবং মজবুত খুঁটি, যা সাধারণ খুঁটির চেয়েও প্রায় 7 গুণ বেশি শক্তিশালী বলে দাবি গবেষকদের। We recycle plastic waste, post-consumer and post-industrial waste. আমরা ব্যবহার পরবর্তী এবং শিল্প পরবর্তী প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করি। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটি আসলে আমাদের বর্জ্য সংগ্রহের স্থান। আমরা প্লাস্টিক বর্জ্যকে প্লাস্টিকে রূপান্তরিত করি, যা কাঠের একটি বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। আমরা এটিকে পুনর্ব্যবহৃত প্লাস্টিকের খুঁটি বলি। এগুলো মূলত নির্মাণের জন্য ব্যবহৃত হয়। So what we can call poles, recycled plastic poles. These are used mainly for fencing.
and they are also used for light construction. প্রাথমিকভাবে খুঁটি তৈরি করলেও ভবিষ্যতে পেভিং ব্লক, বিল্ডিং ব্লক এবং ছাদের টাইলসও তৈরি করতে চান গবেষকেরা। তাদের প্রত্যাশা এর মাধ্যমে উৎপাদন ক্ষমতা 5 গুণেরও বেশি বাড়াতে পারবেন তারা। When starting up, since it's all bootstrapped from শুরুর দিকে অর্থায়ন একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এটি আমার ব্যক্তিগত সঞ্চয়, পরিবার এবং বন্ধুদের সহায়তায় শুরু করা হয়েছিল। যেমন আমরা 2019 সালে মেশিনটি কিনেছিলাম, কিন্তু R&D প্রক্রিয়ায় অনেক সময় লাগায় আমরা 2021 সালের আগে বাজারে আসতে পারিনি। এটি সীমিত সম্পদের কারণে, বিশেষ করে আর্থিক সম্পদের সীমাবদ্ধতার জন্য হয়েছিল। process took a bit of time, and this is also because of limited resources, especially financial resources. তবে এই খাতে প্রয়োজন যথেষ্ট বিনিয়োগ ও নতুন নতুন উদ্যোক্তা। এছাড়া প্লাস্টিক বর্জ্য থেকে আরও বৈচিত্র্যময় পণ্য তৈরির দিকেও গবেষণা বাড়ানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। Nairobi by itself produces more than 1200 tons of plastic waste. শুধু নাইরোবিতেই প্রতিদিন 1200 টনের বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়, আর আমরা মাসে মাত্র 30 থেকে 40 টন প্রক্রিয়াজাত করতে পারি। সুতরাং এই বিশাল সমস্যা মোকাবেলায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এই জন্য এই খাতে আরও অনেক বেশি মানুষের কাজ করা প্রয়োজন। আমাদের আরও বেশি পণ্য তৈরি করতে হবে, যার অর্থ বর্জ্য প্লাস্টিক থেকে আরও নতুন নতুন পণ্য বানানো। Diversify our products, meaning that we can make more products from the waste plastic.